আসলে যে কোনো জায়গাতেই আপনি যখন নিজের হিস্সাটা যাবেন, আপনার নিজের একটা শক্তি থাকতে হবে। সেটা বিভিন্নভাবে হতে পারে সেই শক্তিটা। আরেকটা সবচেয়ে বড় শক্তি হলো জনগণ শক্তি। এই যে উনি বললেন যে আমাদের তিস্তার প্যাকেজের মধ্যে কি আছে এটা আমরা কেউ জানি না, আমরা শুধু জানি এটা করলে ভালো হবে। কি ভালো হবে কি মন্দ হবে আমরা যখন নেগোসিয়েশন করি, যে যখন ছেলে মেয়ের বিয়ে দেন যখন, তখনও ছেলের ভালো ভালো কি কি আছে এটা বলেন। ছেলে যে পেঁয়াজ খায় এটা আর বলেন না, বলে পেঁয়াজ খায় রোজ খায়, যেদিন একটু পানি খায় সেদিন খায়। তো এইটা আমরা ভালোটাই বলছি। শুধু তিস্তা না, আমাদের 100 বছরের ডেল্টা প্ল্যানও আছে, কোটি কোটি টাকা সেখানে আছে। সেখানে মিলাদে আমরা সবাই গেছি, মিলাদের পরে সিডনি দিছে, যারা যায় তাদেরকে 5,000 করে টাকা দেয়, সব নিয়ে আমরা আসছি। কিন্তু আমরা কেউই জানি না আসলে ডেল্টা প্ল্যানটা কী। এবং ডেল্টা প্ল্যান তখনই সার্থক হবে যখন আমাদের এই উপমহাদেশের নদী অববাহিকার সমস্ত দেশ এটার সাথে থাকবে। নাহলে আমার কতটুকু পানি আসবে কতটুকু না আসবে এটা আমরা জানি না। অতএব আমি কিসের উপর প্ল্যান করব? তিস্তা প্ল্যানও তাই হতে যাচ্ছে। আমরা কেউ জানি না আমরা নদী ছোট করলে কি হবে, নদী বাঁকা করলে কি হবে। তাহলে তো চীন অনেক কিছু করে ফেলতে পারতো, তার দেশে তো তার ভয়াবহ হতো, তার এখন দুঃখের কারণ হয়েছে। প্রত্যেকটা নদী কিন্তু আলাদা। আমি 2টা নদী ম্যানেজ করেছি বলে আমি 3rd নদী ম্যানেজ করতে পারবো, এটা ঠিক না। আমি 10টা বন্যা ম্যানেজ করেছি বলে আমি 11 নম্বর বন্যাও ঠিকমতো ম্যানেজ করতে পারবো, এটা ভাবার কোনো কারণ নাই। আমাদের দেশি প্রযুক্তি দিয়ে আমাদের এগুলো করতে হবে। কিন্তু সবার আগে ভাবতে হবে নদী একটা জীবন্ত সত্তা, তার নিজেরও কিছু কথা আছে। এই যে একটু আগে উনি বললেন যে আমাদের তিস্তার যে প্রথম চুক্তি হয়েছিল, ভারতের এত হিস্সা, বাংলাদেশের এত হিস্সা, নদীর হিস্সাটাকে দিবে। নদীর তো একটা অধিকার আছে সাগরে যাওয়ার, তার জন্য তো কিছু পানি লাগবে। কোনো আলোচনায় নদীকে নিচ্ছেন, এই যে আমাদের ইয়েতে আলোচনা হবে কয়েকদিন পরে এই ফারাক্কা নিয়ে, নদীর পক্ষে কে থাকবে? আমি আমার পক্ষে থাকবো, আমি বলবো পদ্মা এতটুকু দরকার, সে বলবে না আমার হলদিয়ার জন্য এতটুকু দরকার। কিন্তু নদী পানি কোথায় যাবে? এই পদ্মা নদী তো আমাদের সুন্দরবনকে বাঁচিয়ে রেখেছে, এবং সুন্দরবন পর্যন্ত যদি পদ্মা নদী যেতে না পারে তাহলে পরে আমার তো সুন্দরবন থাকবে না। সুন্দরবন না থাকা মানে আমাদের টোটাল ইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স তৈরি হবে, একের আমপাল, তারপর সুন্দরবন শুকায় যাবে। কিন্তু সেই পানিটুকু আমি কীভাবে দেবো? আমাদের নিজেদের নদী ব্যবস্থাপনার একবার বলি, ধরেন গড়াই দিয়ে তো মধুমতি হয়ে সুন্দরবনে যায়, দ্যাট ইজ দ্য অনলি লাইন, মিষ্টি পানির একমাত্র লাইন। এখন আমার গোপালগঞ্জে পানি নাই, মিষ্টি পানি নাই, গোপালগঞ্জের নিচের পানি কিন্তু লবণ হয়ে গেছে। এখন তারা গড়াই নদীর উপরে রাবার ব্যাং দিয়ে পানি ধরে সেই পানি বিশুদ্ধ করে গোপালগঞ্জের মানুষকে খাওয়ানো হচ্ছে। এখন আমি আমার পানি প্রত্যাহার করে ফেলছি, যতটুকু আসছিল গঙ্গা ব্যারেজ দিয়ে যতটুকু আসছিল ততটুকু, আর এখন সাগরে যাওয়ার মতন অবস্থা নাই। কারণ আমার নিজের ভেতরে যে ক্রাইসিস হয়েছে সেই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমি একটা অবৈজ্ঞানিক পথে গড়াইয়ের পানি প্রত্যাহার করছি। এ কথা কি কেউ কোনোদিন বলতে পারবে বা বলবে, বন্ধ করতে পারবে? কিন্তু আমাদের নিজেদের নদীগুলো ব্যবস্থাপনা, রতন ভাই যেটা বললেন যে আমাদের তিস্তার পানি আসে অন্যান্য ছোট নদীতে, ছোট নদী কিন্তু ছোট নয়, ছোট নদী এবং বিলগুলোরও একটা ব্যবস্থাপনা আছে। এটা বর্ষার সময় পানি চলে যায়, তারপর আস্তে আস্তে সে বড় নদীতে পানি ফেলে। তো আমাদের তাহলে ছোট নদীগুলো ম্যানেজ করতে হবে, আমাদের বিলগুলো ম্যানেজ করতে হবে। এবং যেভাবে আপনার এই খাল বিলগুলোকে দখল করে নেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। হ্যাঁ, তো আমার নদী তো এখন যদি ভারত পানিও দেয় তবু আমি তার নদী ম্যানেজ করতে পারবো, কারণ আমি তো ওটার মধ্যেই নাই। আমি শুধু ভারতকে দোষ দিচ্ছি, কিন্তু আমার ব্যবস্থাপনাটাকে নিয়ে তো আমি কোনোদিন ভাবছি না এটাকে কি করবে। আমাদের নদী গবেষণা কেন্দ্র আছে একটা ফরিদপুরে, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নদী ওয়াটার রিসোর্স আছে ওদের কাছে যদি যান, জিজ্ঞাসা করেন তুমি কোনোদিন ওখানে গেছো, ওদের কোনো ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত পড়াশোনার ব্যাপারে ওখানে যায় না। তো আমার নতুন ইঞ্জিনিয়ার যদি এটা না জানে তাহলে সেটা কীভাবে হবে? একটা কথা উঠেছে তাহলে আমরা আন্তর্জাতিক আদালতে যাওয়ার আমাদের মুখ নাই। তার কারণ হচ্ছে আমি নদী আইনে স্বাক্ষর করি নাই, এখনও করি নাই। এবং কেন করি নাই? আমাদের সবগুলো কমিটি একমত, শুধু একটা কমিটি একমত না, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়। কেন একমত না? কারণ ইন্ডিয়া চায় না। এটা এখনো এটা কাজ হচ্ছে। এই যে গত 3 মাসে অনেকগুলো মিটিং হয়েছে, তারা কিন্তু কোনো কথা বলে না। এবং আমি যদি আন্তর্জাতিক আইনে স্বাক্ষর না করি তাহলে তো আমি তার কাছে যাওয়ার, তার সাথে কথা বলার তো আমার কোনো জায়গা নাই, সেটা তো আমাদের নিশ্চিত করতে হবে। আরেকটা ধরনের যে ইয়েতে যে আলোচনা হবে, আমরা এখনও জানি না ফারাক্কা আলোচনা কী হবে, যৌথ নদী কমিশন কী আলোচনা করবে। আমাদের প্রথম যখন চুক্তি হয়েছিল বিএনপি সময়, জিয়াউর রহমানের সময়, তখন সবচেয়ে বড় একটা ছিল কোয়ালিটি ক্লজ। নদীর পানি আপনি ব্যারেজে তো জানেন, ব্যারেজে পানিটা ধরা হয়, তারপর তারা উপরের পলিমুক্ত পানিটা তারা
ইয়েতে তাদের চ্যানেল হুগলি নদীতে ছেড়ে দেয়, বাকি আমি পলিযুক্ত পানিটা আমি পাই। কিন্তু ওয়াটার কোয়ালিটি ক্লজ এটা বলা ছিল যে আমাকে পানিটা পরিষ্কার পানি দিতে হবে। পরবর্তী যে চুক্তি হচ্ছে সেই চুক্তিতে কিন্তু এখন আমাদের কোয়ালিটি ক্লজটা নাই। আমাদের প্রধান কথা হচ্ছে এই কোয়ালিটি ক্লজটাকে অ্যাড করার জন্য আমাদের ব্যবস্থাপনার সাথে সেইভাবে কথা বলতে হবে। এবং যখনই আমার কোনো কমিশন যায়, যৌথ নদী কমিশন যায়, তারা কি কথা বলছে এবং কি কথা বলে কি রেজাল্ট আসলো এটা কিন্তু আর জনগণ জানে না, এমনকি স্পেশালিস্টরাও জানে না। যারা ওই কমিটিতে থাকে তারাই শুধু জানে এবং কি কথা বলে আসছে, কি তারা নিয়ে আসলো এবং কি তারা পারলো না করতে, পরবর্তী আলোচনায় কি যাবে, এজেন্ডাটা কি হবে, এটা মানুষকে এমনি তাদের মানুষের সাথে যাবে। আমি বলছি জনগণ আমার শক্তি। জনগণ কেন শক্তি হবে? জনগণ তো জানি না আমি যে 2 দিন পরে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে এজেন্ডা কি নিয়ে আলোচনা করবে। আমি কি ওয়াটার ক্লজ নিয়ে আলোচনা, আমি কি কোয়ালিটি ক্লজ নিয়ে আলোচনা করব না করব না, সেটা তো আমরা কেউ বলছি না। এবং ফেরত আসার পরে তাদের অবশ্যই পরিষ্কার করে জনগণকে বলতে হবে। এখন পার্লামেন্ট নাই কিন্তু মিডিয়া আছে, তার সামনে তাকে বলতে হবে যে আমি কি 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 চেয়েছি, কি পেয়েছি এবং পরবর্তীতে আমি কি পাবো, নেগোসিয়েশনটা আমার কিভাবে চলছে সেটা আমাদের খুব পরিষ্কার করে জানা দরকার। না হলে আমরা, এবং এই যে নিজেদের নদীগুলো ব্যবস্থাপনা করা, নদীর আমাদের ছোটবেলায় ধরেন একটা কোরআন শরীফের পাতা বা আরবি লেখা কোনো পাতা পড়ে গেলে দাদিরা বলতো নদীতে গিয়ে ফেলা, এটা পবিত্র জায়গা। কতখানি পবিত্র জায়গা? এখন ওটা হচ্ছে সবচেয়ে অপবিত্র জায়গা। ম্যাজিস্ট্রেট সাহেব নকল জিনিস আবিষ্কার করলে কোথায় ফেলবে? নদীর মধ্যে ফেলো। এবং সেটাই হচ্ছে, নদী হচ্ছে একটা ড্যাম্পিং গ্রাউন্ড। আমাদের যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে তাদের যে ময়লা সবই নদীতে ফেলছি, এটা আমরা বন্ধ করতে পারি না? এটা তো আমরা বন্ধ করতে পারি। আমার নদীগুলো তো আমি ওয়াশিং প্ল্যান্ট গড়ে উঠেছে বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশে ওয়াশিং প্ল্যান্ট অ্যালাউ করছে না, কিংবা অনেক বেশি ট্যাক্স বসিয়ে দিচ্ছে, সব ওয়াশিং প্ল্যান্ট হচ্ছে বাংলাদেশে। মানে এগুলো নিয়েও যে একটা গবেষণা, একটা চিন্তা ভাবনা যে কোনটাকে আমি করতে দিব, কোনটাকে আমি করতে দিব না। এবং এই ওয়াশিং প্ল্যান্টগুলোর প্রত্যেকটার বর্জ্য যাচ্ছে নদীতে, ভয়ঙ্কর সব আপনার লিড পার। আমি যদি আমার নদীকে ভালো না বাসি, এমন নদীকে পানি দিচ্ছে না বলে আমি কাঁদতে পারি, কিন্তু পানি দিলেও তো আমার বুড়িগঙ্গা পরিষ্কার হবে না, কারণ আমার মাথার মধ্যে ওই চিন্তা নাই। আমি নদীকে বলছি একটা ডাম্পিং গ্রাউন্ড, সেখানে সব কিছু ফেলা যায়, বর্জ্য ফেলা যায়। আমরা চাইলে, এখন আমাদের কথা হচ্ছে, সম্প্রতি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা জেলায় একটা নদীকে আমি পরিষ্কার করবো। এটা কি সম্ভব? নদী তো একটা অববাহিকা, আপনি একটা জেলায় 2 ফুট জায়গা পরিষ্কার করবেন বা এটা হবে? এটার জন্য বাজেট হয়েছে, টাকা হচ্ছে। আবার নদী রক্ষা কমিশনে উনি ছিলেন, জেলা জেলায় কমিটি করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে কমিটির সভাপতি হচ্ছে ডিসি। ডিসি তো নদী ভাড়া দিয়ে খায়, সে তো নদী লিজ দেয়, সে তো বালুমহল থেকে টাকা নেয়, ওই টাকার কাউকে হিসাব দিতে হয় না। সে কিভাবে যে রক্ষক সে ভক্ষক হয়ে যাবে? এটাই তো হওয়ার কথা। আমরা অন্য কোনো মানুষকে খুঁজে পাইনি যে জেলা নদী, মানে যার এগুলো নিয়ন্ত্রণ করতে তারকেই আমি দায়িত্ব দিচ্ছি। উনাকে কে সাবধান করবে, উনাকে কে নিয়ন্ত্রণ করবে? জেলাতে তো উনি রাজা। আপনি একজন আমলা, যার জন্য আজকে পর্যন্ত কোনো ইটভাটা বন্ধ হয়নি। একজন আমলা আজকে পর্যন্ত কিন্তু কোনো ইটভাটা বন্ধ হয়নি। আপনার একজন আমলা সচিব হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, সে সেই গল্প করে না, সে গল্প করে আমি যখন ডিসি ছিলাম। তার মানে ডিসি হওয়ার মজাটা যে কি, এবং সারা জীবন একটা দুঃখ তার যে সচিব হয়েছে কিন্তু ডিসি হয় নাই, তার জীবনে খুব দুঃখ, কারণ ওখানে যে মজা। আর তাকে দিচ্ছেন আপনি নদী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান। জি।